ম্যাচের শেষ দিকে রিকার্ডো কালাফিওরি ওই রানটা মেক না করলে হয়তো জাকাইনির ওই গোলটাই পাওয়া হয় না এবং ওই নাটকীয় মুহূর্তে জন্ম দিয়ে ইতালি ইউরো 2024-এর নকআউট পর্ব নিশ্চিত করেছে। তার আগ পর্যন্ত তারা ছিল ঝুলে, ক্রোয়েশিয়া যাচ্ছিল পরের রাউন্ডে। সেই ক্রোয়েশিয়াকে বাদ করে দিয়ে গ্রুপ অফ ডেথ থেকে ইতালি উঠেছে রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ড তাদের শেষ ম্যাচে জার্মানিকেও ভয় পাইয়ে দিয়েছিল এবং জার্মানি শেষ মুহূর্তের গোলে একটা পয়েন্ট নিয়ে সেবার মাঠ থেকে ছেড়েছিল এবং ওই ম্যাচের পরে বোঝা গেছে সুইজারল্যান্ডের শক্তি আসলে কতখানি। এবারের ইউরোর প্রথম রাউন্ড অফ 16-এর ম্যাচ ইতালি ভার্সেস সুইজারল্যান্ড বার্লিনে, এবং এই ম্যাচটা সরাসরি আপনি দেখছেন টি স্পোর্টসে শনিবার রাত 10টায়। এই বার্লিন নিয়ে ইতালির সুখস্মৃতি আছে বেশ কিছু। এই স্টেডিয়ামেই তারা সবশেষ 2006 বিশ্বকাপটা জিতেছিল এবং ইতালি আর বিশ্বকাপ এই দুটোকে এক করে আপনি যখন কোনো একটা ভালো মেমোরি খোঁজার চেষ্টা করবেন তখন আপনাকে ওই 2006-এই ফিরে যেতে হবে। 2010-এ তারা গ্রুপ স্টেজ পেরোতে পারে নাই, 2014-তেও তাই, 18 আর 22-এ তারা কোয়ালিফাই করতে পারে নাই। সেই বার্লিনে যখন তারা ফিরছে তখনও তাদেরকে নিয়ে অনেক রকম সংশয় আছে। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকের কাছে হয়তো মনে হতে পারে যে সুইজারল্যান্ড ফেভারিট, ইতালি এই জায়গায় হয়তো বাদ পড়তে পারে। আপনি এর সঙ্গে একমত হতে পারেন, দ্বিমত থাকতে পারে আপনার। তবে এই ম্যাচের আগে আমরা চলুন একটু সমীকরণটা মিলিয়ে নিই আসলে কি হতে পারে। ইতালি আর সুইজারল্যান্ড, যদি আপনি ইতালির ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে স্বস্তি দেওয়ার মতো খবর হচ্ছে এই হেড টু হেডের অতীত রেকর্ডটা। যদিও এই ধরনের টুর্নামেন্টে এইসব অতীত রেকর্ড খুব একটা কাজে লাগে না, লাগার কথাও আসলে নয়। যখন দুদল মাঠে খেলতে নামে এইসব রেকর্ড ফেকর্ড তারা আসলে মোটেই মাথায় রাখে না। তবে আরেকটু স্বস্তির খবর ইতালির এই কারণে যে এই 21 শতকে এসে কখনোই কোনো কম্পিটিটিভ ম্যাচে তারা সুইজারল্যান্ডের কাছে হারে নাই। শুরু করেছিলাম আমরা কালাফিওরির সেই রান নিয়ে, কিন্তু কালাফিওরিকে আপনি এই ম্যাচে আর দেখবেন না, কারণ ওই ক্রোয়েশিয়ার সঙ্গেই ম্যাচ বাঁচাতে গিয়ে তিনি একটা হলুদ কার্ড দেখেছেন। 2টা হলুদ কার্ডের কারণে তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। ইতালির সামনে আরও প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এই গাজাতে দেল্লো স্পোর্ট, ইতালির বিখ্যাত পত্রিকা, যারা হেডলাইন করেছে তাদের 2 স্ট্রাইকারকে নিয়ে গোল করা তাদের জন্য একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, প্রথম ম্যাচে আলবেনিয়ার সঙ্গে যখন তারা খেললো তখন ওই ম্যাচে তারা শুরুতে গোল কনসিড করে এরপর 2টো গোল করলো। বাস্তনি এবং বারেল্লা গোল করেছিলেন। সেকেন্ড ম্যাচে আসুন গোল শূন্য, স্পেনের সঙ্গে তারা একদমই দাঁড়াতে পারে নাই, গোলের কাছাকাছিও তারা যেতে পারে নাই। থার্ড ম্যাচে জাকাইনি বদলি হিসেবে নামলেন এবং তার ওই ওয়ান্ডার স্ট্রাইকে ম্যাচটা বাঁচালো ইতালি। স্ট্রাইকার হিসেবে এই 3 ম্যাচে 2জনকে স্টার্ট করিয়েছেন লুচিয়ানো স্পালেত্তি। প্রথমজন স্কামাক্কা 2টো ম্যাচ খেলেছেন, তিনি আলবেনিয়া এবং স্পেনের সঙ্গে স্টার্ট করেছিলেন, খুব একটা কাজে দেয় নাই। এবং পরের ম্যাচে রাতেগি তিনি নেমেছিলেন, তিনিও খুব একটা ভালো করতে পারেন নাই তার ওই প্রথম স্টার্টে যে ম্যাচটা তিনি খেলেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই পুরো হেডলাইনে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। পত্রিকা তুলে ধরেছে সেটা হচ্ছে এই 2 স্ট্রাইকার ইতালির, তারা যে ম্যাচগুলো খেলেছে 3টা ম্যাচে তারা সব মিলিয়ে মাত্র 2টো অন টার্গেটে শট রাখতে পেরেছে। অবিশ্বাস্য। ইতালির মতো দলের ফরওয়ার্ড লাইনে যদি এই ধরনের দুর্বলতা থাকে তাহলে সেই দলটা কতদূর যেতে পারবে সেই প্রশ্ন আপনি তুলতেই পারেন। গেলবারও ইতালির স্ট্রাইকার সমস্যা ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ইউরোটা জিতে নিয়েছিল, কারণ তার পেছনে অন্যতম বড় অবদান ছিল জিয়ানলুইজি দোন্নারুমা। আপনি বলতে পারেন তাদের ফুল ব্যাকদের অবদান ছিল বেশ ভালো, ডিফেন্স ছিল সলিড এবং মিডফিল্ডে বারেল্লা বা পরে বদলি হিসেবে নেমে কিয়েজা জাদু দেখিয়েছিলেন বলেই হয়তো ইতালি শেষ পর্যন্ত টপকে গিয়েছিল পুরোটা। এখন আমরা আসেন একটু সেটাই মেলানোর চেষ্টা করি যে ইতালির প্রবাবল 11 কি হতে পারে। লুচিয়ানো স্পালেত্তি কয়েক ধরনের স্টার্টিং 11 ট্রাই করেছেন এখনো পর্যন্ত। ফার্স্ট ম্যাচে, সেকেন্ড ম্যাচে, থার্ড ম্যাচে আপনি যদি দেখেন তার 3-ম্যান ব্যাকলাইন সেটা কখনো 4-ম্যান ব্যাকলাইনে পরিণত হয়েছে। স্পেশালি সেকেন্ড ম্যাচে, তৃতীয় ম্যাচে তিনি আবার 5-ম্যান ব্যাকলাইনে ফেরত গেছেন, যেখানে ডিমার্কো, বাস্তনি, ডারমিয়ান, ডি লরেন্জো এদের সবাইকে আমরা এক্সপেক্ট করছি পরের ম্যাচে তিনি খেলবেন। কিন্তু কালাফিওরির জায়গায় কে খেলবেন? সম্ভবত বুয়েনজিওর্নোকে আমরা দেখতে পারি। এই জায়গায় আবার অনেকে মানচিনির নামও নিতে পারেন। তবে বল প্লেয়িং সেন্টার ব্যাকের যে ব্যাপারটা, যেটা হয়তো স্পালেত্তি একটু ফেভার করেন, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে বুয়েনজিওর্নো হয়তো স্টার্ট করতে পারেন, মানচিনিও খেলতে পারেন, সেটা আমরা জানি না। তবে আসল ব্যাটেলটা আসলে এই নিকোলো বারেল্লা আর জর্জিনিওর এই জায়গাটায়, অর্থাৎ মিডফিল্ডে। কারণ মিডফিল্ডে তাদেরকে কাকে টেক্কা দিতে হবে? গ্রানিত শাকাকে, এবং ওটাই আসলে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। পেলেগ্রিনি এখনো পর্যন্ত খুব একটা ক্রিয়েটিভিটি দেখাতে পারেন নাই। রাতিগিকেই আমরা প্রবাবল 11-এ রেখেছি, তবে কিয়েজা
হি হ্যাজ টু বি দ্য মেইন ম্যান ফর ইতালি। এই ছাড়া ইতালির আর কোনো গতি নাই। তৃতীয় ম্যাচে কিয়েজাকে বদলি হিসেবে মাঠে নামানো হয়েছিল, তার মানে কিয়েজার পারফরমেন্স স্পালেত্তির কাছে যথেষ্ট সন্তোষজনক মনে হয় নাই, যেটা ইতালির জন্য আসলেই বেশ দুশ্চিন্তার। এবং ইতালির এই দলটা যেখানে ভুগছে, তাদের ওই অ্যাটাকিং থার্ডে যখন তারা অপোনেন্টের ওই জায়গাটায় যাচ্ছে, তখন তাদের ক্রিয়েটিভিটির অভাবটা এই দলটাকে বড্ড বেশি ভোগাচ্ছে। স্পেশালি জর্জিনিও এইভাবে তো ওটা মানে স্টার্টিং 11 আমরা এইভাবে সাজিয়েছি, কিন্তু ম্যাচ যখন চলে তখন তার এরকম থাকে না, এটা ভেঙে চুরে অনেক কিছু হয়ে যায়। জর্জিনিও মূলত এই জায়গাটায় অপারেট করার চেষ্টা করেন। আর তিনি যদি খুব বেশি একা হয়ে পড়েন তাহলেই মূল সমস্যাটা তৈরি হতে পারে ইতালির জন্য। এবং এই জায়গায় যদি আপনি ক্রিয়েটিভিটির কথা হিসাব করেন, বারেল্লা বাদে ওই অর্থে আপনি আসলে কাউকে খুঁজে পাবেন না। এবং এখানে ইতালির আরও বড় সমস্যা যেটা হয়েছে, ডিমার্কো তিনিও খানিকটা ইনজুরি নিয়ে ভুগছেন। এই ব্যাপারগুলো ইতালিকে একদমই সাহায্য করছে না। ইতালির উইং ব্যাক বা ফুল ব্যাকরা যদি ম্যাচে ইনভলভ না হতে পারেন, তাহলে ইতালির জন্য আসলেই এই ফরওয়ার্ড লাইন দিয়ে গোল পাওয়া খুব বেশি মুশকিল হয়ে যেতে পারে, যদি তাদের মিডফিল্ডাররা নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে না পারেন, যেটা তারা স্পেনের সঙ্গে পারেন নাই, যেটা তারা ক্রোয়েশিয়ার সঙ্গে পারেন নাই। কারণ ক্রোয়েশিয়ার মিডফিল্ড, স্পেনের মিডফিল্ড ইতালির এই মিডফিল্ডকে টেক্কা দিয়ে গেছে খুব সহজেই। এই ম্যাচে যারা ইতালির প্রতিপক্ষ তাদেরকে নিয়ে কথা বলা দরকার। এই সুইজারল্যান্ড যারা গ্রুপ এ থেকে রানার্স আপ হয়ে উঠেছে, যদিও তারা গ্রুপ চ্যাম্পিয়নও হয়তো হতে পারতো, জার্মানিকে তারা ভোরকে দিয়েছিল, জার্মানির সঙ্গে তারা লিড নিয়েছিল। চিন্তা করুন, জার্মানি যাদের ঘরের মাঠে খেলছে সেই ম্যাচে তারা লিড নিয়েছিল। একেবারে শেষ দিকে নিকলাস ফুলকুর্গ একটা গোল করে সুইজারল্যান্ডকে 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে বাধ্য করেছেন। তাদের কোচ মুরাত ইয়াকিন বেশ স্মার্ট কিছু ডিসিশন নিয়েছেন। তাদের যখন এবারের ইউরোটা শুরু হয়েছে হাঙ্গেরির সঙ্গে, সেই ম্যাচটায় তিনি যেভাবে খেলা দরকার সেভাবে খেলেছেন। পরে ম্যাচ স্কটল্যান্ড যা করা দরকার তাই করেছেন, জার্মানিকে তারা আটকেও দিয়েছিলেন এবং জার্মানির কিছু দুর্বলতাও সুইজারল্যান্ড বের করে এনেছিল ওই ম্যাচে। এবং আমি তাহলে বুঝতেই পারছেন যে সুইজারল্যান্ড আসলে বেশ স্ট্রং কন্টেন্ডার এই ম্যাচটা জেতার জন্য অ্যাটলিস্ট। আরও মজার ব্যাপার, এই সুইজারল্যান্ড গেলবার ইউরোর নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 16-এই ফ্রান্সকে, যারা ছিল টুর্নামেন্টের হট ফেভারিট, তাদেরকে বিদায় করে দিয়ে এসেছিল টাই ব্রেকারে। আর সুইজারল্যান্ডের মেইন ম্যানকে গ্রানিত শাকা আর্সেনালে একদম বাজে সময় তিনি কাটিয়েছেন। যদিও লেভারকুজেনে আবার নিজেকে নতুন করে তিনি চিনিয়েছেন, বয়স কিন্তু খুব একটা বেশি হয় নাই। এবং সুইজারল্যান্ডের ক্যাপ্টেন একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্স পুরো টুর্নামেন্টে দেখে গেছেন। যদি গ্রানিত শাকা তার স্বভাবসুলভ ফুটবলটা খেলতে পারেন, তাহলে ইতালির মিডফিল্ড ওয়ার্কআউট না করার সম্ভাবনা অনেক বেশি। ইতালির মূল কাজটাই থাকবে আসলে এই গ্রানিত শাকাকে আটকানো। অর্থাৎ মিডফিল্ডে আপনি আসলে দুই সাবেক আর্সেনাল, আবার আর্সেনাল এখন আর্সেনাল যিনি খেলছেন, জর্জিনিও ভার্সেস গ্রানিত শাকা, এই ব্যাটেলটার দিকে আলাদা করে নজর রাখতে পারেন। ম্যাচ প্রেডিকশন কি আপনি জানিয়ে দিতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। আরও একটা রাউন্ড অফ 16-এর ম্যাচ ওই একই দিনে রাত 1টায় স্বাগতিক জার্মানি এবং ডেনমার্কের ম্যাচ সরাসরি আপনি দেখছেন টি স্পোর্টসে। জার্মানিকে নিয়েও দুটা কথা বলা প্রয়োজন এই কারণে, কারণ জার্মানি আগের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে যখন ড্র করলো, তারা আনচেঞ্জ 11 নামিয়েছিল। ইউলিয়ান নাগেলসম্যানের ওই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত হিতে বিপরীত হয় কিনা সেটা একটা প্রশ্ন বটে। এই কারণেই প্রশ্ন, কারণ ওই ম্যাচে আমরা দেখেছি যে এক সেন্টার ব্যাক জোনাথন টা, তিনি হলুদ কার্ড দেখে এই ম্যাচে নিষেধাজ্ঞায় পড়েছেন। আন্তোনিও রুডিগারের নাকি একটু ইনজুরি সমস্যা থাকতে পারে। যদি রুডিগার না খেলতে পারেন তাহলে তো একটা বিরাট সমস্যা। কিন্তু এই ছাড়া আমরা এক্সপেক্ট করতে পারি যে এই 11টাই হয়তো নাগেলসম্যান নামাতে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। কাই হাভার্টস ওই যে প্রথম ম্যাচে গোল করেছেন, এর পরে দুটো ম্যাচে তিনি গোল করেন নাই। যখন এই ফরওয়ার্ড পজিশনে কাই হাভার্টস খেলেন তখন জার্মানির অ্যাপ্রোচ হয় একরকম, যখন এই জায়গায় ফুলক্রুগ খেলেন তখন অ্যাপ্রোচ হয় আরও ডিরেক্ট। কারণ কাই হাভার্টস যেহেতু ওই জায়গায় খেলছেন, তাকে কখনো কখনো ফলস 9-এর রোলটাও প্লে করতে হয়, তাকে মূলত আসলে ভেতরে ঢুকতে হয় যাতে বাকিরা ওই জায়গায় খানিকটা স্পেস তৈরি করতে পারেন। আর ফুলক্রুগ যখন নামেন তখন প্যাটার্নটা পুরোপুরি পাল্টে যায়, কারণ তিনি অনেক বেশি ফরওয়ার্ডে যান। তিনি মূলত বক্সের স্ট্রাইকার, সহজ কথা যদি আমরা বলতে পারি, এবং তিনি বেশ স্ট্রং। সুইজারল্যান্ডের সঙ্গে এই নিকলাস ফুলক্রুগকে কখনো দরকার হতে পারে জার্মানির, কিন্তু সেটা কোন পয়েন্টে গিয়ে এটা বলা একটু মুশকিল। আর ফুলক্রুগকে যদি স্টার্টও করিয়ে দেওয়া হয় তাহলে খুব একটা অবাক হব না, কিন্তু নাগেলসম্যান সাধারণত খুব একটা রোটেট করতে চান না বলেই আমাদের কাছে মনে হয়েছে। আর এই ছাড়া মুজিয়ালা, গুন্দোগান, ফ্লোরিয়ান ভার্টজ,
সবাই কেমন করছেন এবারের ইউরোতে আপনি খুব ভালো মতোই জানেন। টনি ক্রুস এখনও পর্যন্ত তিনি যে পরিমাণ ইউরোতে লাইন ব্রেকিং পাস দিয়েছেন, লাইন ব্রেক বলতে যা বোঝায় যে ক্রুস তো খেলেন মিডফিল্ডে, তো এই যে অপোনেন্টের যে মিডফিল্ড লাইনগুলো আছে সেগুলো ব্রেক করে ফরওয়ার্ডের জন্য একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়, এরকম পাসকে বলে লাইন ব্রেকিং পাস। তো সেই পাস তিনি দিয়েছেন সম্ভবত 103টা। আর সেকেন্ড হাইয়েস্ট যিনি লুকা মদ্রিচ, তিনি দিয়েছেন ইউরোতে এখনো পর্যন্ত 43টা। বুঝতেই পারছেন যে কোথায় টনি ক্রুস আর কোথায় বাকিরা। এই দলের এখনো পর্যন্ত মেইন ম্যান টনি ক্রুসই, তিনি যদি অপারেট করেন বাকিরা আমার ধারণা সুযোগ কাজে লাগাবে। ডেনমার্ককে নিয়ে যদি আপনি কথা বলেন, ডেনমার্ক খুব কনভিন্সিং ফুটবল এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে পেরেছে বলেই বেশিরভাগ লোকের কাছে মনে হয় নাই। আমার ধারণা আপনিও আমার সঙ্গে হয়তো একমত হবেন। জার্মানি প্রথম 2 ম্যাচে যত ভালো খেলেছিল সুইজারল্যান্ডের সঙ্গে তারা অত ভালো খেলতে পারে নাই, এবং অনেকেই ধারণা করছে সুইজারল্যান্ড ওই ম্যাচে জার্মানির দুর্বলতাগুলোকে ফুটিয়ে তুলেছে। সেটা যদি ডেনমার্ক কাজে লাগাতে পারে তাহলেই হয়তো তাদের পক্ষে একটা অঘটন ঘটানো সম্ভব। এই ছাড়া বেশ কঠিন ইউরোর এই 2 ম্যাচের প্রেডিকশন আপনি আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.